শুরু করব আজকে প্রণতি গায়নের নদীর কথা দিয়ে। হাটাশুরিয়া বাঁকুড়া থেকে আপনি পাঠিয়েছেন আপনার এই চিঠি। আমার নারীর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমার মাতৃরূপা হিংল নদী। কৈশোরে সেই হাঁটি হাঁটি পা থেকে হিংলোর সঙ্গে সকালের মৃদুমন্দ বিশুদ্ধ হাওয়ার সবুজ আঁচলে জড়ানো কাশফুলের স্নিগ্ধতায় সোঁদা মাটির গন্ধ নিতে নিতে আমার বেড়ে ওঠা। আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। নির্জন হিংলোর পাড়ে বসে খোলা চুলের সুস্নিগ্ধ হাওয়ায় উড়ে আসা চোখে মুখে দু একটা চুলের ফাঁক দিয়ে দেখা ভোরের নবারণ। নিত্য স্কুল কলেজ যাওয়ার মুহূর্তে সাইকেল নিয়ে নদীর বালুচরে হেঁটে যেতে যেতে কখন যেন নদীর কলধ্বনি আমার বুকে অনুরণন হয়ে এক গভীর আত্মিক বাঁধনে বেঁধে ফেলেছিল। কখনো ফেরার সময় মাঝে মধ্যে কাশফুল ঘেরা নদীর বুকে একটুখানি বসে স্নিগ্ধ হাওয়ায় একান্তে দেখতাম সূর্যাস্তের আগুন রাঙা সেই রূপ। সেই নির্জন একান্ত স্তব্ধতায় সূর্যাস্ত দেখতে গিয়ে বয়ে চলা স্রোতের জলে পা ভেজাতে ভেজাতে অনুভব করতাম এক ঐশ্বরিক সুখ। তেমনি শীতের শান্ত নিস্তব্ধ শীতল স্রোতের সুমিষ্ট কলধ্বনি যেন কর্ণকুহরে বাজত অনন্য রাগিনী হয়ে। আবার বর্ষার প্লাবিত বন্যার বিভৎস করালগ্রাসী রূপের ভয়ঙ্কর স্রোতের টানে সাইকেল পার করতে গিয়ে ভয়ে ভয়ে কত না ব্যাকুলভাবে ডেকেছি। তেমনি আবার নদীর শান্ত মোহময়ী রূপ দেখতে দেখতে কতবার বিভোর হয়ে গিয়েছি। এই নদীটি ছিল আমাদের গ্রামের যাতায়াত তথা যোগাযোগের মাধ্যম। প্রখর গ্রীষ্মে এর জলে সবজি চাষ এছাড়াও তৎকালীন নলকূপহীন জীবনে ছিল আমাদের একমাত্র পানীয় জলের সংস্থান। যদিও প্রবল বর্ষাতে ছোট্টবেলায় দেখেছি তার করালগ্রাসী বন্যাতে কত ক্ষয়ক্ষতি, তবুও এই নদী যেন আমাদের আত্মার সঙ্গে লীন। গ্রামের অতিথিদের বেড়ানোর একমাত্র জায়গা ছিল এই নদী তীর, আর সবুজে ঘেরা প্রকৃতির নিচে এই কালিদহের কালো জল। তাই তো এই মোহময়ী প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপায় নদীর সঙ্গে ছিল আমার আত্মিক যুগ যুগান্তরের সম্পর্ক। যেদিন থেকে মাকে শ্মশানে দাহ করে ওই নদী তীরে বটগাছের তলায় মায়ের একটা বেদি বানিয়ে দিল, তারপর থেকে ওখানে গেলেই মায়ের বেদির নিচে বসতেই মাকে অনুভবে যেন আরো নিবিড়ভাবে নদীকেও পেতাম। আমার ভালো লাগা মন্দ লাগা সবেরই সঙ্গী যেন ছিল আমার এই নদী, যে কিনা একান্তে নদী তীরে বসে জীবনের সমস্ত শূন্য হিসেব নিকেশ এক লহমায় মায়ের মতো ভুলিয়ে দিত। এই ছিল তখন আমার নদীর সঙ্গে নিত্য যাপন, যা আজ বহু বছর পরেও অম্লান। আজও ঘুমের নিস্তব্ধ রাত্রিতে চোখ বেয়ে অনুভবে ভেসে আসে নদীর সঙ্গে আমার মায়ের কোমল স্পর্শ, যা নিয়ে আমার
বিনত যাপন। শুভ্রাংশু বিশ্বাস চিঠি পাঠিয়েছেন CV রামান রোড, বেঙ্গালুরু, কর্ণাটক থেকে। সেপ্টেম্বর আমাদের দেশে এক ক্রান্তি মাস। 3.5 মাসের বারিধারার মৌসুমী ছন্দের পর দেশকে আগামী কয়েক মাসের রসদ উপহার দিয়ে বিদায় নেয় বর্ষা। দিয়ে যায় সুপুষ্ট নদী, নালা, পুকুর, ভূগর্ভস্থ জলের আধার। বঙ্গভূমির মফস্বলের রেল লাইনের পাশে বয়ে চলা নদীর অজানা কোনো বাঁকের ধারে দুই একটা কাশ গাছ আকাশের সাদা মেঘের মতো হতে চেয়ে নিজেকে বিকশিত করে। সঙ্গগুণে আরো কাশ গাছ সেই ডাকে সাড়া দেয়। উজান থেকে সেই ছোঁয়াচে ডাক নদীপথে শহরে পৌঁছয়। নদীর দুপাশ হয় আরো মনোহর। বহুদিন বাদে নাগরিক ব্যস্ততা ছেড়ে দুদণ্ড সময় বার করে বঙ্গবাসী চোখ কান যেন নিয়মের বেড়াজাল টপকে আবার আবার সজীব প্রাণবন্ত হয়। সুদূর বিদেশে অবস্থানরত প্রবাসীরা অবশ্য হঠাৎ করে সুসজ্জিত নদীর ধারে পড়ে থাকতে দেখে ম্যাপল বা বীচ বা সুমক গাছের পাতা। উপরে তাকিয়ে দেখে চারপাশ হলুদ আর কমলা রঙে ভরে গেছে। শুরু হয় প্রস্তুতি। ছোট্ট মেয়েটি খুব মন দিয়ে আঁকতে থাকে জোগাড় করা দেখা একটা ছবি থেকে। তার ছবির নীল স্রোতের সবুজ দুই ধারের মাঝে থাকে তুলির কিছু সাদা টান। সেই নীলে প্রতিফলিত হয় হালকা মেজাজে থাকা মেঘেদের সম্ভাষণ। এদেশের প্রবাসীদের কয়েকজন অবশ্য বারবার চোখ রাখে ট্রেনের টিকিটের তালিকায় কনফার্ম হলো কিনা। কয়েকজন বছরের প্রথম দিক থেকে জমানো টাকা সওগাত রূপে পাঠায় বাড়িতে। গঙ্গা, যমুনা, নর্মদা, তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী অতিক্রম করে তারা সব ঘরে আসবে। বিজ্ঞানে বলে নদীর জলের একটি অণুর বয়স সাধারণত 6 মাসের বেশি হয় না। তার মধ্যেই সে পাড়ি দেয় মোহনার দিকে। তবে জানি না কত বছর পরে বিভিন্ন নদীর জল দেখা করতে পারে নিজেদের মধ্যে। জানি না তারা কি ভাগ করে নিতে পারে তাদেরকে নিয়ে সৃষ্ট শিল্পকলা, আবেগ, আবেদন। মেতে ওঠে আমাদের মতো আনন্দযজ্ঞে। শুভ্রাংশু বিশ্বাস, CV রামান রোড, বেঙ্গালুরু, কর্ণাটক। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। আকাশের সমস্ত নীল আছড়ে পড়েছে বালির উপরে। অস্তরাগের টুকরো আলো স্পর্শে ঝলমল করে উঠল নদীর জল। আর ঠিক তখনই রাঙা জলের উপর কাটাকুটি এঁকে চলে গেল একটা স্টিমার। বাবা বললেন, চল নৌকা করে আমরা ওপারে যাই। নৌকো চাপবো। আমার মনে তখন দুকুল ছাপানো আনন্দ। আমার মামার বাড়ির দোরগোড়ায় প্রবাহিত গঙ্গা নদী। দিদা রোজ সকালে গঙ্গা স্নান করে বটগাছের নিচে শিব ঠাকুরের মাথায় জল ঢালতেন। আমি ঘাটের সিঁড়িতে বসে দেখতাম কত নৌকো ভাসছে নদীতে, আর ব্রিজের উপর দিয়ে ঝকড়ঝক 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 ট্রেন যাচ্ছে। সন্ধ্যের আকাশ যখন টিকলি পড়ত, নদীর জলে কুচি কুচি হীরের নাকছাবির মতো দুপারের অজস্র আলোক বিন্দু জল জল করে উঠত, তখন ছলাচ্ছল ছলাচ্ছল তরঙ্গে দোদুল্যমান চাঁদ নদীর সঙ্গে গল্প করত। আমি ওদের সংলাপ বুঝতে পারতাম না, শুধু মামার বাড়ির ছাদ থেকে মোহিত হয়ে দেখতাম নদীর জলে রূপলি চাঁদের খেলা।
একবার শীতকালে পিকনিকে গিয়ে দেখেছিলাম ছিপছিপে তরুণ, শান্ত, বহমান অজয় নদকে। কিন্তু পায়ের পাতা ভেজা জলে কিছুটা গিয়েই টের পেয়েছিলাম আপাত নিরীহ শীতল জলের অন্তরে লুকোনো তীব্র স্রোত। হরিদ্বারে গঙ্গায় প্রদীপ ভাসানো, বেনারসে গঙ্গায় নৌকো ভ্রমণ, মায়াপুর যেতে ভাগীরথীর ঘোলাটে জলের সঙ্গে জলঙ্গির স্বচ্ছ জলের মিলন ক্ষেত্র, উদার উন্মুক্ত প্রকৃতির নদী রূপে মুগ্ধ হয়েছি বারবার। কিন্তু যেদিন দুর্জয়ের বাবা একটা সাইকেল ভ্যানে তক্তা, বাসনপত্র, ব্যাগ, পোঁটলার সঙ্গে ছোট্ট বাছুরটাকে চাপিয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তা দিয়ে ছুটছিল, দয়াল কাকার নিপুণ হাতে তৈরি মাটির মূর্তিগুলো ভেসে গেছিল নদীর গ্রাসে। সেদিন বিপুল বিস্তৃত স্রোতস্বনীয় ছিল নিরুপায়। জলধারণের আর ক্ষমতা ছিল না তার, তাই গৃহহারা মানুষের কান্নায় উথাল পাথাল নদীর চোখেও ছিল অশ্রুধারা। তারপর বন্যার জল সরে গেলে জেগে ওঠা উর্বর পলি মাটির চর সেজে উঠল সবুজ শস্যে। দয়াল কাকা নতুন মূর্তি গড়তে বসল। দুর্জয়ের বাবা নৌকো নিয়ে নদীতে মাছ ধরতে গেল। আসলে জীবন তো এক বহতা নদী, চরই বেতি। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান, এখান থেকে পাঠিয়েছেন। তরিদাস, রানী বাঁধ, বাঁকুড়া থেকে। জন্মগতভাবে বনবাদারের পাথুরে মাটির মানুষ আমি। ঘরের পাশে ডুংরিডহর ডাঙায় আমার বাস। অচেনা জলকে তাই খুব ভয়। নদী সে তো ভয়ানক, ভয়াবহ। আমাদের ছোট্ট গাঁয়ে কোলের কাছে নদী নেই, খানিক দূরে কাঁসাই নদী। এই নদী এমন নদী, জল চাই একটু যদি। সারা বছর শিরনা নদীর সবুজ সমতল চরে গরু, ছাগল, মোষ চড়ে বেড়ায়। কালো চাঁই পাথরের এবড়ো খেবড়ো নদীবক্ষে কাশের বনে লুকলুকানি খেলে বক। জলশালিকের দল চাপ পাথরের ঘাটে মানুষ স্নান করে। তারই ফাঁকে বিস্তীর্ণ নদীবক্ষ থেকে বেহিসাবি বালি চুরি যায়। তবু শীত সময়ে চড়ুই ভাতি আর পৌষ সংক্রান্তিতে পড়কুলের ঘাটে মকর মেলা বসে। যেখানে কাঁসাই কুমারী মিলেছে, ওই মুকুটমণিপুরে আপন বেগে বহমান পথ রুদ্ধ করে বাঁধ বেঁধেছে মানুষ। সেই জলাধার থেকে ভরা বর্ষায় কখনো কখনো লোলুপ, যুবা, অজগরের মতো বেলাগাম বান গ্রাস করতে ছুটে আসে তীরবর্তী কালাপাথর, ভগড়া, 12 গ্রাম গ্রামান্তের ঘর বাড়ি। আচমকা জলে তোড়ে কত মানুষ ভেসে যায়, কোথায় হারিয়ে যায় কে জানে। কুলছাপি নদী কলকল্লোলে, উঠোন ছুঁই ছুঁই কাঁসাইয়ের জল। বিপদাপন্ন গৃহস্থের ঘর বাহির করা মুশকিল হয়ে পড়ে ওর সময়। নৌকা চলাচল নেই, তাই মফস্বল শহরের যোগাযোগ বন্ধ, রোজগার বন্ধ। দুর্গম পথ ঘাট পেরিয়ে বাচ্চাদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ। ছোট বড় গাছ সহ পাড় ধসে পড়ার ঝুপ ছাপ শব্দে গোয়ালে চমকে ওঠে গৃহপালিত প্রাণী সব। বানের জল ঢুকে ফসলের ক্ষতি বিঘার পর বিঘা। নদী সংলগ্ন বাসিন্দাদের চরম ভোগান্তির আতঙ্কে কাটে সারা বর্ষা জুড়ে। দিন দিন সংস্কারহীন কাঁসাইয়ের কুল ভেঙে চওড়া হচ্ছে শরীর, বদলাচ্ছে গতিপথ। অদূর ভবিষ্যতে গ্রাস করবে কয়েকটা গ্রাম। এসবের মাঝেও কয়েকজন হুজুগে ছিপাল ভরা নদীতে মাছ ধরতে যায়।
কষ্ট হয়, মনে হয় ওদের গায়ে আছড়ে পড়ে ঢেউ, আমার বুকে দুকুল ভাঙে বুঝি, নদীর বুকে স্রোতের গর্জন, আমার ঘরে দিয়াল ভাঙে কেউ। তরিদাস, রানীবাঁধ, বাঁকুড়া থেকে পাঠিয়েছেন এই চিঠি। অনুপ খান, গ্রাম রাজপুরা, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর। বিপুল সম্পদের আধার সমুদ্র। তার এক খোলা চিঠির প্রত্যুত্তরে নদী যা বলেছে প্রাত্যহিকী তারই কথা বলি তোমায়। প্রিয় সাগর, আমি এক অনামিকা তটিনী। আমার জন্ম, বংশ, গোত্র শুনে তোমার কি লাভ? এত বড় পৃথিবীতে কে কার কথা মনে রাখে বলো? যদিও জন্মে আমাদের পরিচয় নয়, পরিচয় তো শুধু কর্মে। আমার কথা জানতে চেয়েছো সাগর, এই আমার জীবনে এক পরম সৌভাগ্য। তোমার তো কত নাম যশ, কত সম্পদ, আমার তো রিক্ত হাত, কিছুই নেই। শুধু আছে একটি অন্তর। শুধু একটি বারই দেখা হয়েছিল তোমার সঙ্গে, সেই কোন কালে, বাঁধ ভাঙা শ্রাবণের সন্ধ্যায়। আমি ভুলেই গিয়েছি। আসলে অভিজাতের কাছে তুচ্ছ বড় বেমানান। তবু তুমি মনে রেখেছ আমাকে। এই ভালোবাসা না করুণা জানি না সাগর। স্মৃতি, স্মৃতি বড় বেদনার। তাও বলি আমার কথা। ভাববো পৃথিবীতে অন্তত একজনকে কাছে পেয়েছি, যাকে সাহস করে বলা যায়। অত্যন্ত সঙ্গোপনে বলছি একটি কথা, পারলে তুমি আমাকে বাঁচাও সাগর। এক বিরাট তমসাচ্ছন্ন ডুংরি পাহাড়ের গায়ে আমি জন্মেছি। শৈশবে মৃত্যুর হাত থেকে বেঁচে উঠে জীবনের ছন্দে এগোতে শুরু করেছিলাম। কি আনন্দ ধারা বইছিল দু চোখ জুড়ে, দেহের পরতে পরতে যৌবনের কত উচ্ছলতা। ইচ্ছে ছিল পৃথিবীর সব রূপ, রস, গন্ধ, বর্ণ অনুভব করব। কিন্তু ভাবনাগুলো কোথায় হারিয়ে গেল সহসা। গতিশীলতাই তো স্বপ্ন দেখে, তাই না সাগর? একদিন একটা বদ্ধ জলাশয়ে এসে আমি আটকে গেলাম। আমার হাত পা যেন কে বেঁধে দিল। দম বন্ধ হয়ে এলো। চারিদিকে হাঙরেরা ঘোরাঘুরি করে ল্যাজ ঝাপটায়। রাত্রি নামলে ওরা ভয়ঙ্কর হয়ে ওঠে। বড় বড় পাথরের আড়াল থেকে অতর্কিতে আক্রমণ করে। বুকটা কেঁপে যায়। সারা শরীর হিংস্র দাঁতের দাগে ভর্তি হয়ে গেছে আমার। এভাবে আক্রমণ চললে অনামিকা তটিনীরা একদিন হারিয়ে যাবে পৃথিবীর বুক থেকে। একটু ভেবে দেখো, পারবে তুমি আমাকে বাঁচাতে? না হলে একসময় পৃথিবীও তার সৌন্দর্যের কান্তি হারাবে সাগর। আর যাদের জন্য তোমার মান, সম্মান, ইনাম সবই তুমি হারাবে। এই যন্ত্রণা শুধু আমার একার নয়, অনেকের। তোমার মতো মহান, উচ্চ, মহতের কানে যদি না বাজে এ কথা, হৃদয় যদি বিদারিত না হয়, তাহলে জানব প্রকৃতই পৃথিবীর বুকে মৃত্যুকে তুমি ভালোবাসো। ভালো থেকো সাগর। ইতি অনামিকা তটিনী, ছাটাগড়াই, ঘরসরাই, জেলা হুগলি। নদী বয়ে চলে, বয়ে চলে কাল। কালের বুকে নদী রেখে যায় ঢেউয়ের চিহ্ন। ভাঙে কুল, মরে স্বপ্ন। আবার সৌম্য, সুন্দর, স্নিগ্ধ প্রসাদ গুণের মাধুর্যে নদী রঞ্জিত করে জীবন। এ যেন ভাঙা গড়া রুদ্রদোলার ভয়ঙ্কর সুন্দর খেলা। আর জীবন গাঙেও মোচার খোলায় তুফান ঠেলে বাইতে হয় দাঁড়, দেখতে হয় স্বপ্ন।
তাই তো তিতাস একটি নদীর নাম উপন্যাসে নৌকা থেকে ছিটকে পড়া সুবল মালো বা শক্তিপদ রাজগুরুর সহধর্মিণী গল্পে মদন মাঝিও দেখে বাঁচার স্বপ্ন। আজ তোমায় শোনাই আমার বাড়ির পাশে বয়ে চলা সরস্বতী নদীর কথা। স্রোতের খরায় এ নদী ভাঙে না পাড়, ভাঙে না গৃহস্থালী। আজও আছে মাঝির ঘাট, বুড়ো বট, নীল ব্যাপারীর ভাঙা কুটির। নেই শুধু তার কুলজোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস। নেই সেই নড়বড়ে বাঁশের সাঁকো। আজ আর শিশুকোলে কোনো মাকে দেখে নৌকো নিয়ে এগিয়ে আসে না মাঝি। আজ নদীর বুকে পাকা সেতু, দুপারের লোককে বেঁধেছে এক সুতোয়। সেতুর উপর দিয়ে হুস করে ছুটে চলা মোটর যান জীবনে এনেছে গতি। এপারের মানুষ খবর নেয় ওপারের লোকজনের। আশ্বিনে আজও মা দুর্গার ভাষা নয় এ নদীতে। এপার ওপার এক হয়, চলে মিষ্টি মুখ, শুভেচ্ছা বিনিময়। চণ্ডীমঙ্গলের চাঁদ সদাগর নাকি এই নদীপথেই যাত্রা করেছিলেন সিংহল। এককালে ভাগীরথীর পুণ্যধারা ত্রিবেণীর পথ ধরে এই সরস্বতীর মধ্য দিয়ে মিশত অসীম সমুদ্রে। তবে এর অতীত কৌলিন্য পুরোপুরি ম্লান হয়নি আজও। আজও এর জলে বর্ষায় ধানের চারা মাথা তুলে নাচে, দুকুল জুড়ে সোনার ফসলে ভরে ওঠে চাষের ক্ষেত। তবে ভয় হয়, কানে আসি বিপদ বার্তা। নদীর বুকে গজিয়ে ওঠা ইট ভাটা, নোংরা আবর্জনায় রুদ্ধ হবে গতি। নদী হয়তো খোয়াবে তার পবিত্রতার মহিমা। মন থেকে হারিয়ে যাবে নদীর কথা, নদীর গান ও ভাটিয়ালির সেই সুর। কে যাস রে ভাটি গাং বাইয়া। ডক্টর সুদেব মাল, গ্রাম তিশা, ডাকঘরাই খড়সরাই, জেলা হুগলি।